মেয়েদের উদ্দেশ্যে এটাই বলব যে অ্যাকচুয়ালি দেখুন দিস ইজ নট জেন্ডার ফ্যাক্টর, ইট ইজ ম্যানেজমেন্ট ফ্যাক্টর। ঠিক আছে? আপনি কেমন করে ম্যানেজ করছেন লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। লাইফ হোক, আপনার ওয়ার্ক প্লেস হোক, সব জায়গাতে আপনি কেমন করে ম্যানেজ করছেন দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আর আম এইটা আ নয় যে মানে আ মেয়েদের আ আ কাবিলিয়ত কিংবা ক্যাপাবিলিটি কম, exposure কম। They should come up, see the world and realize their potential. They can achieve anything, nothing is impossible. আমরা জানি ধান চাষ সর্বাধিক জনপ্রিয় একটি চাষ, সেটা পশ্চিমবঙ্গে হোক কিংবা পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা রাজ্যে। পশ্চিমবঙ্গে ধান চাষের আধুনিক পদ্ধতি এবং দেশীয় বিভিন্ন সুগন্ধি ধানের তথ্য কৃষি বার্তার বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ উড়িষ্যার বেশ কিছু দেশীয় ধানের প্রজাতি নিয়ে তথ্য জানাতে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবাংলার মতোই ওড়িশারও আছে বেশ কিছু ভ্যারাইটি। এছাড়াও বিভিন্ন উচ্চ ফলনশীল জাতসহ আরও অনেক ভ্যারাইটির কথা আমরা শুনেছি। উড়িষ্যার কোন জাতগুলি পশ্চিমবঙ্গে করা সম্ভব সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআর সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর সুতপা সরকার ম্যাডামকে। আমরা ম্যাডামের সঙ্গে কথা বলে সরাসরি বিস্তারিত বেশ কিছু তথ্য শুনে নেব। বিভিন্ন ধানের মানে প্রজাতি যেগুলো এখানেও চাষ করা যেতে পারে, সেগুলো হচ্ছে আমাদের ধরুন ওখানেও কিছু ইন্ডিজিনাস ভ্যারাইটিস আছে, যেগুলোকে পিউরিফাই করে অনেক নোটিফিকেশন করে সেগুলোকে রিলিজ করা হয়েছে ওড়িশা স্টেটের জন্য। যেমন কালো জিরা আছে, নুয়া কালা জিরা, যেটা মানে পিউরিফাইড ভার্সনটাকে বলা হয়। চিনি কামিনী নুয়া চিনি কামিনী হিসাবে হয়। আর নুয়া দুসারা যেটা ল্যান্ড্রেসেস, যেগুলোকে আমরা বলি, সেইগুলো হচ্ছে পিউরিফাইড ভার্সন অফ ল্যান্ড্রেসেস। তো সেখান থেকে আমরা কি যে এখানেও আমরা এগুলোকে ট্রাই করতে পারি যে এগুলো এখানে হয় কিনা, বঙ্গতে হয় কিনা। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু ইন্ডিজেনাস, সেই জন্য আমরা আহ, আহ, উম, ওগুলোকে আরো অন্য ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য ইউজ করি। যেমন কি দুবরাজকে ইউজ করা হয়েছে ফর বেটার হাই ইল্ডিং সেমি ডোয়ার্ফ ভ্যারাইটি ডেভেলপ করার জন্য। এরকম আমাদের 12টা ভ্যারাইটিস আছে, যেগুলোকে আমরা এখানেও টেস্ট করতে পারি, উইচ আর হাই ইল্ডিং, যেটা স্যার কথা বলছিলেন। 4.5 টনস ইল্ড মতো ভ্যারাইটিস আছে উইথ স্ট্রং অ্যারোমা। তো সেইগুলোকেও আমরা এখানে ট্রাই করতে পারি, যেখান থেকে এখানকার চাষিরাও লাভবান হতে পারে। আর আমরা গোবিন্দভোগ গোবিন্দভোগ, তুলাইপাঁজি এগুলোর সেমি ডোয়ার্ফিং এর উপরেও কাজ আহ, করছি। আর সেমি ডোয়ার্ফিং বলতে যাতে কি লজিং হয়ে পড়ে না যায়, হাই ইল্ডিং হতে পারে, সেগুলোর উপরে কাজ চলছে। আম, আর আহ, আ- আ- এ- এইটা যেহেতু অ্যারোমেটিক ক্ষেত্রটা হচ্ছে যে খুব হাই ভ্যালু ক্রপ, তো সেটাকে সেই হিসাবেই অ্যাকচুয়ালি প্রাইস ফিক্সেশন গুলোও করা উচিত। এমএসপি ক্যানট বি আ ইউনিফর্ম প্রাইস ফর অল হাই কোয়ালিটি রাইস। আমার মনে হয় এটাতে স্টেটের আলাদা স্টেপ নেওয়া উচিত, যাতে কি হাই ভ্যালু ক্রপস এর জন্য ডিফারেন্সিয়াল প্রাইসেসও ফিক্স হয়। ট্রায়াল করে করা যেতে পারে, থ্রু স্টেট ডিপার্টমেন্ট ট্রায়াল করা যেতে পারে কোন ভ্যারাইটিটা ভালো হচ্ছে। যেগুলো ধরুন মানে 4.5 টনস ইল্ড দিচ্ছে, সেটা যদি এখানকার ফার্মার্সরাও মানে সেটার লাভ নিতে পারে, তো ওয়াই নট। সেখানে আমরা এখানে ট্রায়াল করি, প্রথমে স্টেট ডিপার্টমেন্টের থ্রু মাল্টি লোকেশন ট্রায়াল হয়। তারপর ওটার মানে এরিয়া এক্সপ্যানশন বলা হয়। তো এরিয়া এক্সপ্যানশন এর জন্য ট্রায়ালস করা যেতে পারে মোস্টলি খারিফ সিজনের জন্য। কিন্তু আমাদের কাছে 3টে ভ্যারাইটি এরকমও আছে যেগুলো হচ্ছে আপনার বোরো সিজনেও হয়, মানে রবি সিজনে হয়। তো যেগুলো ডিউরেশন একটু কম, 120 ডেজ ডিউরেশন। তো ওগুলো আমরা সিড প্রোডাকশনে, যেহেতু অ্যারোমা একটু এফেক্টেড হয় হাই টেম্পারেচার ডিউরিং ফ্লাওয়ারিং এর জন্য, তখন সেই জন্য আমরা ফ্লাওয়ারিং এর সময় এটা সিড প্রোডাকশনের জন্য আমরা সিআরআরআই ডাইরেক্টরকে চিঠি লিখতে পারে। ডাইরেক্টলি ওখান থেকে ডাইরেক্টর মানে আমাদেরকে বলে দেবেন, ডেজিগনেট করে দেবেন যে এতটা সিড ওখানে দরকার আছে। তো সেই হিসাবে আমরা প্রোডাকশন করব। কিন্তু এই যে মানে রিকোয়ারমেন্টটা, ইনটেন্টটা আমাদের 1 বছর আগে দিলে সুবিধা হয়। কেন কি আমরা সেই হিসাবে সিডটা প্রোডাকশন করে তারপর ওটাকে নেক্সট ইয়ারের জন্য আপনাকে রেডি রাখতে পারবো।
যেই ভ্যারাইটি যেই সময়কার সেই সময়ে নিলে ভালো। যেহেতু যেই ভ্যারাইটি গুলো যেমন আমি বলছি গীতাঞ্জলি, পূর্ণভোগ, ৯১১, সিয়া সুগন্ধ ধান ৯১১ সেগুলো হচ্ছে আপনার রবি সিজনেও হয়। আ তো সেইগুলোর সিড আপনি রবি সিজনের আগেও নিতে পারেন। যেমন ডিসেম্বরে ওর সোয়িং হয়। তো আ আ এই ডিসেম্বরে আপনি যদি আমাকে বলেন যে সিড দিতে, আ তাহলে আমি পরের ডিসেম্বরে আপনাকে যদি হিউজ অ্যামাউন্ট হয়, হ্যাঁ ১-২ কিলো তো অসুবিধা নেই। সুগার ফ্রি ধানের জন্য আমাদের চেষ্টা চলছে। আ তো যেগুলোর এক্সিস্টিং ভ্যারাইটি সেইগুলোর উপরেই আমরা টেস্টিং করছি যে তার মধ্যে আ যেগুলো লো জিআই সেইগুলো আমরা চেষ্টা করছি সুগার ফ্রি আ হিসাবে আইডেন্টিফাই করার জন্য। কেন কি ওগুলো আমাদের অলরেডি এভেইলেবল রিসোর্স। ওগুলোর কোনোদিন টেস্টিং হয়নি জিআই এর জন্য। একটা ব্রিডিং প্রোগ্রাম করতে মোটামুটি কোয়ালিটি বিষয়ে ১০ বছর লাগে। ১০ বছর মিনিমাম লেগে যায় যদি আপনার ডাবল সিজন না হয়। তো অ পুরোপুরি টেস্টিং করে ওটাকে ইয়েতে নিয়ে আসতে, ফিল্ডে নিয়ে আসতে ১০ বছর টাইম লাগে। তো সেই ক্ষেত্রে যদি আমরা কিছু অলরেডি এভেইলেবল হাই ইল্ডিং মেটেরিয়াল এ যদি লো সুগার পাই, তো ইট উইল বি গ্রেট। তো ওই এফোর্টস গুলো আমাদের বেঁচেও যাবে অ্যান্ড দ্যাট ক্যান বি আম মার্কেটেড অর কমার্শিয়ালাইজড অ্যাজ a low GI rice. এখন কৃষিটাকে আমরা জাস্ট একটা মানে ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি আয়ের সোর্স ভাবলে চলবে না। এটাকে একটা কোম্পানি মোডে, একটা বিজনেস মোডে নিয়ে যাওয়া উচিত। একটা ইন্ডাস্ট্রি মোডে নিয়ে যাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে মানে আ আমি আহ্বান করব সব ফার্মার্সদেরকে যে উনারা আ যেকোনো এফপিওর সাথে যুক্ত হন। যাতে কি ও যেকোনো নতুন টেকনোলজি আসছে কেভিকেরাও যখন টেকনোলজি ডিসেমিনেশন করছে, তারা কিন্তু এরকম কিছু মানে সাকসেসফুল এফপিওস এর থ্রুই করতে চাইছে। যাতে কি বেশি থেকে বেশি ফার্মার্স এর কাছে পৌঁছতে পারে টেকনোলজিস গুলো। তো ফার্মার্সরা যদি মানে কৃষক ভাইরা বোনেরা যদি কোনো এফপিওর সাথে যুক্ত হয়, তাহলে আমার মনে হয় এইগুলো মানে যেকোনো আ প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা, তার লাভ নেওয়া ওনাদের জন্য অনেক ইজি হবে। আ মেকানাইজেশন একটা মানে বিরাট চ্যালেঞ্জ। আর হাই ভ্যালু ক্রপ যেমন যেই ক্ষেত্রে ধরুন শুধুই জল আছে। জল আছে সেখানে ধান ছাড়া কিছু হতে পারে না। ওখানে আপনার ধানই করতে হবে। তো ধানে যেটা আপনাকে সবথেকে ভালো প্রফিট দেবে সেই ধান করা উচিত। আর সেই পদ্ধতিতে করা উচিত যাতে কি কোয়ালিটি ভালো আসে, আপনার মার্কেট রেট আপনি ভালো পান। পাঞ্জাবে আ যখন আমরা আ দেখি বা কৃষকদের জ জমিতে যাই, তখন কিন্তু দেখতে পাই পাঞ্জাবে, কার্নালে হোক, সেখানে কিন্তু বাসমতি দিয়ে তাদের লাইফস্টাইল, লাইফের স্ট্যাটাস পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন তারা মার্সিডিজ এ ঘোরাফেরা করেন। তো আম আমি এটা বলব না যে কৃষি মানে একেবারেই লাভপ্রদ নয়। আর স্পেশালি আমাদের মতো জায়গা যেখানে হচ্ছে আম জল খুব বেশি রেনফেড এরিয়া। তো সেখানে ধান ছাড়া আর আমাদের অন্য কিছু হবে না। আ প্রফিটেবল হবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি এই রকমের হাই ভ্যালু আ রাইসের যেমন ব্লাক রাইস আছে, তারপরে আপনার যেকোনো পুষ্টিকর ধান আছে। সেই ধরনের কৃষির সাথে যদি যেটাতে আমরা হাই প্রাইস পেতে পারি, সেই ধরনের ধানের সাথে যুক্ত হলে আ ফার্মার্সদের ইনকাম ডাবল হতে পারে। আমরা শুনলাম উড়িষ্যার কৃষকদের উন্নতির লক্ষ্যে ধানের বিভিন্ন নতুন প্রজাতি কিন্তু আবিষ্কারের একটা ভাবনা চিন্তা চলছে। তাছাড়াও উড়িষ্যার কোন কোন জাতগুলি পশ্চিমবঙ্গে করা সম্ভব এবং পশ্চিমবঙ্গের কোনো কৃষক যদি এই সমস্ত জাতগুলি চাষ করতে চান, তারা কোথায় কিভাবে যোগাযোগ করবেন, বিস্তারিত তথ্য থাকলো কৃষি বার্তার আজকের প্রতিবেদনে। তাই আপনারা যারা ভাবছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন দেশীয় সুগন্ধি ধান সহ উচ্চ ফলনশীল ধান চাষ করবেন, তারা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন এবং উড়িষ্যায় যোগাযোগের ক্ষেত্রে ICRCRRI তে সরাসরি চিঠি পাঠিয়ে যোগাযোগ করলে আপনারা ধানের বীজ সংগ্রহ করতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।